সোমনাথবাবুর দুই মেয়ে রজনী ও মল্লিকা। ছোটবেলা থেকেই রজনী পড়াশোনা করতে খুবই আগ্রহী ছিল। সে সবসময় ক্লাসে ফার্স্ট হতো। অন্যদিকে মল্লিকার পড়াশোনার প্রতি তেমন কোনোই আগ্রহ ছিল না। সে কোনো রকমের টেনে টুনে পাশ করত, তবে জেদের দিক থেকে সে সব সময় এগিয়ে থাকতো। পড়াশোনার জন্য রজনীকে যখনই সবাই প্রশংসা করত, মল্লিকার তখন রাগ হতো। সেদিন ফাইনালের রেজাল্ট আউট ছিল, তাই সকাল থেকেই বাড়িতে হইচই হট্টগোল হচ্ছিল। এমনই সময় সোমনাথবাবুর দুই মেয়ে বাড়ি ফিরে আসে। রজনীর মুখ বেশ হাসি খুশি ছিল, আর মল্লিকা একেবারে চুপচাপ। সোমনাথবাবু ছুটে গিয়ে বড় মেয়েকে জড়িয়ে ধরে বলে, কিরে মা, কেমন রেজাল্ট করলি? আমি জানি তুই প্রতিবারের মতো এবারও ফার্স্ট হয়েছিস। ওহ বাবা, আমি না বলার সত্ত্বেও তুমি প্রতিবার কি করে বুঝে যাও বলো তো? কতবার ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তুমি আগে থেকেই ধরে ফেলেছো। আমার মেয়ে ফার্স্ট হবে আর আমি জানতে পারবো না? তোর মুখে হাসিতেই বলে দিচ্ছে তুই ক্লাসে সবচেয়ে ভালো রেজাল্ট করেছিস। তোকে নিয়ে আমার খুব গর্ব মা। এভাবে বলে সোমনাথবাবু তার স্ত্রী রূপাদেবীকে হেঁকে বলেন, কোথায় গেলে? দেখে যাও তোমার মেয়ের কাণ্ড। অঙ্কতে 100-তে 100, ভূগোলেতেও 100-তে 100 পেয়েছি। আরে আরে, বাপ মেয়ে মিলে তো গোটা বাড়ি মাথায় তুলে ফেলেছো দেখছি। কই কই দেখি দাও তো, আমার মেয়ের রেজাল্টটা একবার আমাকে দেখতে দাও। আরে বাহ, এ তো সত্যি দুর্দান্ত রেজাল্ট হয়েছে। আমি চাই ফোনে তোর নীলুমাসিকে খবরটা দিয়ে আসি। এভাবেই তারা রজনীর রেজাল্ট নিয়ে হইচই আনন্দ করতে থাকে। কিন্তু একবারের জন্য মল্লিকার রেজাল্ট দেখা হয় না। মল্লিকা দূরে এক কোণে দাঁড়িয়ে থেকে থেকে চুপচাপ নিজের ঘরের মধ্যে চলে যায়। এদিকে হইচই থামার কিছুক্ষণ পর সোমনাথবাবুর ছোট মেয়ের কথা মনে পড়ে। তখন তিনি তার রুমে গিয়ে তাকে ডেকে বলেন, মল্লিকা, এই মল্লিকা, কি ব্যাপার, তুই এইভাবে এখানে শুয়ে আছিস কেন? আজকে তো তোর রেজাল্ট বেরিয়েছে, কেমন কি হলো? কই আমার কাছে রেজাল্ট নিয়ে এলি না তো? তোমার কাছে কি যাব বাবা, তুমি তো দিদির রেজাল্ট নিয়েই ব্যস্ত। ও তোমার গর্ব, ওর কত ভালো রেজাল্ট। সেখানে আমি একজন সাধারণ স্টুডেন্ট, কোনো রকমে টেনে টুনে পাস করেছি মাত্র। আমার কি কোনো দাম আছে? তোর মাথায় এইসব কে ঢোকাই বলতো? পড়াশোনায় তো একেবারে 8 নম্বর। রেজাল্ট এমন করেছিস লোকের সামনে বলাই যাবে না, অথচ কথা বলার সময় এক্সপার্ট। এত পাকা পাকা কথা কোথায় থেকে শিখলি? অন্য কোথাও দেখে শিখিনি বাবা, তোমাদের দেখে দেখেই সবকিছু শিখে যাচ্ছি। তোর কথা তো বড্ড পাকা পাকা হয়ে যাচ্ছে। শোন, এবারে আজে বাজে কথা না বলে পড়াশোনায় মন দে, যাতে দিদির মতো রেজাল্টটা করতে পারিস। এখন বাইরে চল, খাওয়া দাওয়াটা করে নিবি। তুমি যাও বাবা, আমার এখন খেতে ইচ্ছে করছে না। সোমনাথবাবু মল্লিকাকে আর খাবারের জন্য জোর না করেই সেখান থেকে চলে আসেন। তিনি চলে আসার পর মল্লিকা কান্নাকাটি করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। মল্লিকার মনে তার বড় দিদি রজনীর জন্য রাগ জমতে থাকে। ধীরে ধীরে সেই রাগ হিংসায় পরিণত হয়। দেখতে দেখতে রজনীর জন্মদিন এসে উপস্থিত হয়। সকাল থেকে রূপাদেবী তার জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করছিল। এমন সময় মল্লিকা সেখানে গিয়ে রূপাদেবীকে বলে, মা, আমি কলেজের জন্য বেরোবো, তুমি চট করে আমার জন্য স্যান্ডউইচ বানিয়ে দাও তো। সে কি, আজকে কি কলেজে যাবি? জানিস না আজ তো দিদির জন্মদিন। দিদির জন্মদিন তো আমি এতে কি করতে পারি? আর আমি কেন কলেজে যাব না শুনি? আমার অনেক দরকারি ক্লাস আছে, আমাকে যেতেই হবে। তাহলে এখানে যা বানানো হয়েছে তাই খেয়ে যা। আমি এখন তো দিদির জন্য পায়েস করছি, অনেক কাজ পড়ে রয়েছে। এখন ওইসব স্যান্ডউইচ বানাতে পারবো না। এগুলো তো সব দিদির পছন্দের খাবার, এগুলো খেয়ে আমি কেন কলেজে যাবো শুনি? তুমি 5 মিনিট সময় বার করে আমার জন্য একটু স্যান্ডউইচ করে দিতে পারছো না? আজব জ্বালা তো, দিদির পছন্দের খাবার বলে কি খাওয়া যাবে না? তুই তো অন্য সময় পরোটা, লুচি, আলুর দম এসবই খাস, আজ একটু খেলে কি হবে শুনি? আজ এইসব খেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। থাক, তুমি বুঝবে না, তুমি দিদির জন্যই পায়েস করো, আমি গেলাম। এই বলে মল্লিকা কিছু না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে আসে। আসলে তার কলেজে কোনো ইম্পর্টেন্ট ক্লাস ছিল না। সকাল থেকে বাড়ির সবাই রজনীর জন্য ব্যস্ত। এটা তার সহ্য হচ্ছিল না, তাই সে ক্লাসের বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর সে কলেজে পৌঁছায়। কলেজে ক্লাস হচ্ছিল, কিন্তু মল্লিকা তখন ক্লাস না করে সে বাইরের বেঞ্চে বসে সময় কাটায়। কিছুক্ষণ পর তার কাছে তারই ক্লাসের সমর নামের একটি ছেলে আসে এবং তাকে বলে, কি ব্যাপার মল্লিকা, তুমি এখানে এইভাবে বসে আছো? ক্লাসে এলে না? না, এমনি ক্লাস করতে ভালো লাগছিল না, তাই এখানে এসে বসে আছি। কেন, তোমার কি মনটা খারাপ নাকি? মন খারাপ থাকলে চলো আমরা গিয়ে একটা কফি খেয়ে আসি। সমরের কথা শুনে মল্লিকা রাজি হয়ে যায় এবং তার সঙ্গে কফি খেতে চলে যায়। কফি খেতে খেতে তারা এটা ওটা গল্প করতে থাকে। আসলে সমর অনেকদিন থেকেই মল্লিকাকে পছন্দ করে, কিন্তু সে তার সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছিল না। এরপর থেকে সমর ও মল্লিকা প্রায়ই দেখা করত এবং তারা একে অপরের ভালো বন্ধু হয়ে যায়।
একদিন কলেজের অনুষ্ঠানে মল্লিকা অনেক সেজেগুজে কলেজে আসে। অনুষ্ঠানের পর সমর মল্লিকাকে ডেকে কিছু গোলাপ ও একটি সোনার আংটি দেয় ও বলে, মল্লিকা, আমি তোমাকে খুব পছন্দ করি। উইল ম্যারি মি? সমর, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বাবা হয়তো এই সম্বন্ধটা নাও মেনে নিতে পারে। তুমি তো সবে পড়াশোনা করছো, এখনো নিজের পায়ে দাঁড়াওনি। বাবা যখন শুনবে তুমি একটা বেকার ছেলে, বাবা কখনোই একটা বেকার ছেলে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবে না। তখন কি করবে? আমাকে কিছুদিনের সময় দাও মল্লিকা, আমি একটু নিজের পায়ে দাঁড়িয়ে যাই, তবেই না তোমার বাবার সামনে গিয়ে তোমার হাত চাইবো। দেখো, নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমি আবার বুড়ি না হয়ে যাই। আরে ওইসব নিয়ে কিছু চিন্তা করো না, চলো আমরা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাওয়া যাক। সমর একটি ধনী পরিবারের ছেলে ছিল। তাদের পরিবারে সে, তার মা অর্পণা দেবী ও তার দাদা অজিত ছিল। তার বড় দাদা অজিত একটি বড় বিজনেসম্যান ছিল। পরিবারের ছোট ছেলে হওয়ায় সে খুব আদরে মানুষ হয়েছিল। পড়াশোনাতেও সে খুব ভালো ছিল। এজন্যই কলেজ পাস আউট করার কিছুদিনের মধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্টে তার চাকরি হয়ে যায়। চাকরি পাওয়ার পরের দিন সে মল্লিকার সঙ্গে দেখা করে। তাকে বলে, মল্লিকা, আজ আমি অনেক হ্যাপি। আমি ফরেন ডিপার্টমেন্টে চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, 2 মাস পরে পরীক্ষা হয়েছিল। আজকালের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে। এইবারে আমি তোমার সঙ্গে গিয়ে তোমার বাবার কাছে তোমার বিয়ের কথা বলতে পারবো। ও তাই নাকি? এ তো খুব ভালো কথা। তাহলে আমি বাড়িতে বলে রাখবো। আর শোনো, তুমি একা আসবে না, তোমার ফ্যামিলিকে নিয়ে আসবে কিন্তু। আরে হ্যাঁ, সে তো 100 বার। তুমি জানো আমি আমার বাড়ির সব থেকে আদরের ছেলে। আমি আজকেই বাড়ি ফিরে তোমার আর আমার কথা মাকে বলবো, আর আগামী সপ্তাহতেই দেখবে তোমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। তুমি কিন্তু তোমার বাড়ির সবাইকে বলে রাখবে কিন্তু। ঠিক আছে সমর। এই বলে মল্লিকা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে রূপা দেবীকে বলে, মা, বাবা কখন অফিস থেকে ফিরবে? তোমার আর বাবার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। তোর বাবা এক্ষুনি এসে পড়বে, কিন্তু কি এমন জরুরি কথা যে আমার আর বাবার উপস্থিতির প্রয়োজন? তুই তো আমাকেও বলে দিতে পারিস। না মা, তোমাদের দুজনকে সামনে রেখে কথাটা বলবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। মল্লিকা যখন এভাবে বলছিল, ঠিক সেই সময় তার বাবা সোমনাথ বাবু বাড়িতে প্রবেশ করেন এবং বলেন, কি ইম্পর্টেন্ট কথা রে মা? তুই কি পড়াশোনা ছেড়ে দিবি ভাবছিস? দেখ, আমি এরকম কিছুই হতে দেব না। পড়াশোনা তো তোকে করতেই হবে। উফ বাবা, সবসময় না ইয়ার কি ভালো লাগে না, বুঝলে? আমি বললাম তো, একটা সিরিয়াস কথা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা আছে। আরে বাবা, ও কি বলতে চাইছে ওর কথাটা শুনে নাও না। সবসময় কেন এরকম ঠাট্টা তামাশা করো বলো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বল কি বলতে চাইছিস, বল, আমি শুনছি। বাবা, আমি সমর নামে একটা ছেলেকে ভালোবাসি। ও এখন ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আর আমাকে বলেছে যে পরের সপ্তাহে ওর মাকে নিয়ে আমাকে দেখতে আসবে। আমি চাই তোমরাও এই সম্পর্কটা মেনে নাও। ও আচ্ছা, তার ছেলের কথা শুনে তো মনে হচ্ছে ভালো পরিবারেরই ছেলে। তাছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি করে মানে অনেক টাকাই বেতন পাই। তাছাড়া একটা কথা কি জানিস তো, মধ্যবিত্ত বাড়িতে যখন দুটো মেয়ে থাকে তখন সব থেকে আগে বড় মেয়ের বিয়ে দেয়, নাহলে লোকে কথা শোনাবি। বাবা, তুমি এখনো এসব ভাবছো? আমি তোমার কাছে কিচ্ছু চাই না। এটা আমার লাইফের খুব বড় একটা ডিসিশন। তুমি ভেবে চিন্তে বলো। আমি অনেক চিন্তা ভাবনা করেই বলছি, ওদেরকে এখন অপেক্ষা করতে বল। যতদিন না তোর বড় দিদির বিয়ে হচ্ছে, আমি কিছুতে এই বিয়েতে মত দিতে পারবো না। বিয়েতে তো তোমাকে মত দিতেই হবে বাবা। দিদির জন্য আমি সমরকে ওয়েট করেই রাখতে পারবো না। হয় তোমরা রাজি হও, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবি, চলে যা। এমনিতেই তোর আমি মাথার মুকুট ধরে রাখিনি। সারা জীবনই তো তোর জন্য আমার মাথা হেট হয়ে রয়েছে। না করলি পড়াশোনা, আর না শিখলি আচার আচরণ। বাবার সামনে যে কিভাবে কথা বলতে হয় তাও পর্যন্ত জানিস না। এসব কি ধরনের কথা? তোমরা বাবা মেয়ে মিলে কি শুরু করেছো বলো তো? দেখো, এখন মাথা গরম করে কিছু হবে না। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে এগোতে হবে। আমার যা বলার আমি বলে দিয়েছি মা। এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে আর না করবে। এই বলে মল্লিকা সেখান থেকে চলে যায়। এরপর রূপাদেবী সোমনাথ বাবুকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বয়সে মেয়েকে এভাবে বলছো? ও জেদি মেয়ে, রাগের মাথায় কিছু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেললে তখন কি হবে? সমাজে মুখ দেখাতে পারবে তো? তাহলে কি করব বলো? ও যা বলছে সেটা মেনে নেব? এটা কখনোই সম্ভব না। ঘরে বড় দিদি থাকতে ছোট বোনের আগে বিয়ে হয়ে যাবে। ওর যখন তাই ইচ্ছা তখন আর বাধা দিও না। আর বাধা দিয়ে কি লাভ শুনি? তাছাড়া ছেলেটাও ভালো চাকরি করে। আমার মনে হয় ওর কথাটা মেনে নেওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ হবে। আর রইল রজনীর কথা, রজনী আমাদের অনেক বুদ্ধিমতী মেয়ে। ওর জন্য আমরা অনেক ভালো পাত্র পেয়ে যাব। রূপাদেবীর কথা শুনে সোমনাথবাবু মনে মনে সান্ত্বনা পান এবং তার মল্লিকার কথাতে রাজি হয়ে যায়। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যায় এবং সমর তার মাকে নিয়ে মল্লিকাকে দেখতে তাদের বাড়িতে আসে। মল্লিকাকে দেখে অপর্ণা দেবীর তাকে পছন্দ হয়ে যায়
এবং তিনি সোমনাথ বাবুকে বলেন, বাহ, আপনার মেয়ে তো দেখতে লক্ষ্মী প্রতিমার মতো, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। তাহলে আমরা বিয়ের দিনটা ফাইনাল করে নিই নাকি? সে তো নিশ্চয়ই, আপনাদের যখন মেয়েকে পছন্দ হয়েছে তখন আমাদের আর কোনো আপত্তি নেই। দিদি, আমার কিছু বলার আছে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, আপনি মেয়ের বাবা, আপনার মতামত অনেক গুরুত্বপূর্ণ। বলুন কি বলবেন। আমার দুটো মেয়ে, রাজীব ও মল্লিকা। মল্লিকাকে আপনাদের খুব পছন্দ হয়েছে, আপনারা বিয়ে ফাইনাল করতে চাইছেন, এতে আমি খুবই খুশি। কিন্তু আমার ইচ্ছা বড় মেয়ের বিয়ে দিয়ে তারপর মল্লিকার বিয়ে দিই। আপনি যদি আমাকে কিছুদিন সময় দিতেন তাহলে খুব ভালো হতো। আমার বলার মানেটা হচ্ছে, বিয়েটা যদি 1 বছর পর হতো তাহলে কি খুব একটা সমস্যা হতো? ও তাই নাকি? তা আপনার যে দুটো মেয়ে আছে তা তো জানতাম না। তা আপনার বড় মেয়ে রজনী, তাকে দেখছি না তো, সে কোথায়? কই ডাকুন না তাকে, একটু কথা বলি। অপর্ণা দেবীর কথা অনুযায়ী সোমনাথবাবু তার বড় মেয়ে রজনীকে সেখানে ডাকে। রজনীর সঙ্গে কথা বলে এবং তার একাডেমিক রেজাল্টের কথা শুনে অপর্ণা দেবী খুব খুশি হয়ে যান এবং তিনি সোমনাথবাবুকে বলেন, দাদা, আপনার এই সমস্যার অনেক ভালো একটি সমাধান আছে আমার কাছে। আমারও দুটো ছেলে, সমর আর অজিত। আমার বড় ছেলে অজিত অপর্ণা টেক্সটাইলের মালিক। আমার ইচ্ছা আপনার বড় মেয়ের সাথে আমার বড় ছেলের বিয়ে দিই। অপর্ণা দেবীর কথা শুনে সোমনাথ বাবু এবং রূপা দেবী খুবই খুশি হয়। তারা আশাও করতে পারেনি তার বড় মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ সেদিনই আসবে। তারা খুশি মনে এই বিয়ের জন্য হ্যাঁ করে দেয়। কিন্তু এই ঘটনাতে মল্লিকা একেবারেই খুশি ছিল না। বন্ধুরা, এরপর কি ঘটলো তা জানার জন্য আমাদের গল্পের পরবর্তী অংশটা অবশ্যই দেখবেন। দুই মেয়ের একসঙ্গে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে রূপা দেবী এবং সোমনাথ বাবু খুবই আনন্দিত ছিলেন। রাতে খাওয়ার সময় সোমনাথ বাবু রূপা দেবীকে বলেন, মেয়েগুলোকে বেশ ভালো করে খাওয়াও, ওরা তো আর কদিনের অতিথি মাত্র। হা 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 হা। তুমি ঠিকই বলেছ, আমাদের চোখের সামনে মেয়ে দুটো এত বড় হয়ে গেল, আর দেখতে দেখতে ওদের বিয়েও ঠিক হয়ে গেল। সময় কত তাড়াতাড়ি চলে যায়, ওরা চলে গেলে আমরা বুড়ো বুড়ি এবারে একা হয়ে যাব। এভাবে বলতে বলতে রূপা দেবীর চোখে জল চলে আসে। তখন রজনী উঠে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং সান্ত্বনা দিয়ে বলে, মা, তোমরা এসব কি শুরু করলে বলো তো? তোমরা যদি এরকম করো তাহলে আমি বিয়ে করবো না, এই বলে দিলাম। আমি সারা জীবন তোমাদের সঙ্গে থেকে যাব। দূর পাগল মেয়ে, ওরকম বলতে হয় নাকি? মেয়ে হয়ে জন্মানো মানেই তো পরের বাড়িতে গিয়ে সংসার করা। আমি তো এমনিই বলছিলাম। আচ্ছা ঠিক আছে নে, আর বলবো না, এবারে যা গিয়ে খেয়ে নে। পাগলি মেয়ে কোথাকার। এসব কথার মাঝে মল্লিকা খুব চুপচাপ ছিল, সে কোনো কথাই বলছিল না। সমরেশের সাথে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার মনে একটু আনন্দ বা শান্তি ছিল না। তার শুধু মনে হতে থাকে যে তার দিদি তার থেকেও ভালো এবং পয়সাওয়ালা ছেলের বউ হতে চলেছে, এবং এই ব্যাপারটা সে মন থেকে মেনে নিতে পারেনি। সেদিন সারা রাত সে ঘুমাতে পারেনি। পরের দিন সে সমরের সঙ্গে দেখা করতে যায় এবং তাকে বলে, সমর, তুমি তো কখনো আমাকে বলনি যে তোমার দাদা এত বড় ব্যবসায়ী, ওনার নিশ্চয়ই অনেক টাকা আছে। আরে এতে বলার কি আছে? কলেজে তো সবাই জানে যে আমার দাদা বড় বিজনেসম্যান, আর ওনার আয় কত তা আমি জানি না। ওসব বিজনেসে কোটি কোটি টাকার ব্যাপার, ওসবে আমার অত ইন্টারেস্ট নেই। আমি ছোট থেকে অ্যাডভেঞ্চার টাইপের একটা লাইফ চেয়েছিলাম, তাই জন্যই তো ফরেস্ট ডিপার্টমেন্ট জয়েন করেছি। অ্যাডভেঞ্চার করে কি হবে শুনি? ওতে করে কি আমাদের সব সকাল্লাদ পূরণ হবে? তোমার স্টার্টিং স্যালারি কত যেন? দেখো মল্লিকা, এইসব নিয়ে কি এখন ডিসকাস করার সময়? তুমি জানো তো আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা একে অপরকে ভালোবাসি, এর থেকে আর বড় কথা কিছু হতে পারে? আর তাছাড়া আর ভালোবাসার কাছে টাকার কোনো দাম আছে? সমরের কথা শুনে মল্লিকা তখনকারের মতো চুপ করে যায়। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু তার মাথায় সারাক্ষণ একটা কথাই ঘুরতে থাকে যে সমরের দাদার কোটি কোটি টাকার বিজনেস। সে কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। এরপর সে তার দিদি রজনীর কাছে যায় এবং বলে, দিদি, তুই কি করছিস রে? পরশু দিন আমার একটা টেস্ট পরীক্ষা আছে, তার জন্যই প্রিপারেশন নিচ্ছি। তুই বল, তুই কেমন আছিস? এখন নিশ্চয়ই অনেক হ্যাপি, তোর পছন্দের ছেলের সঙ্গে তোর বিয়ে হচ্ছে। হ্যাঁ, আমি খুবই খুশি। পছন্দের ছেলের সঙ্গে বিয়ে হওয়াটা ভাগ্যের ব্যাপার। কিন্তু তুই কি করে এই বিয়েতে রাজি হয়ে গেলি বলতো? তুই তো সমরের দাদাকে চিনিসও না, তাকে একবারও চোখেও দেখা দেখিসনি। এভাবে নিজের জীবনটা একটা অচেনা মানুষের হাতে করে দিতে তোর খারাপ লাগছে না? তোর যদি বিয়েতে অমত থাকে তুই আমাকে বল, আমি বাবা মার সঙ্গে ঠিক কথা বলে নেব। দেখ বোন, এসব ডিসিশন বাবা মা নিয়েছে, এখানে আমার তো কিছু করার নেই। আমি বাবা মার উপরে কখনোই কথা বলিনি, আর তাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজও করতে পারবো না আমি। তারা যা ভেবেছে আমার ভালোর জন্যই নিশ্চয়ই ভেবেছে। তুই ওসব নিয়ে চিন্তা করিস না।
দেখতে দেখতে তাদের বিয়ের দিন এসে যায়। বিয়েতে শ্বশুরবাড়ি থেকে দু বোনের জন্য লেহেঙ্গা, জুয়েলারি এসব আসে। রূপা দেবী ঘরের মধ্যে এসে তাদেরকে বলেন, শোনো মা, এই দুটো অ্যাটার্জিতে তোমাদের দু বোনের বিয়ের সমস্ত কাপড় চোপড়, গয়নাগাটি সব রাখা আছে। এখানে তোমাদের নাম লেখা আছে। তোমরা দুজনে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রজনী মা, তুই মাথা ব্যথার ওষুধটা আগেই খেয়ে রাখবি। তোর তো আবার উপোস করলে মাথা ব্যথা শুরু হয়। মা, আমি তোমাকে তো বলতে ভুলেই গেছি, আমার মাথা ব্যথার ওষুধটা শেষ হয়ে গেছে। তুমি কাউকে একটু ওষুধটা আনিয়ে দিতে পারবে? সে কি, এইসব জিনিস আগে থেকে তোদের মনে থাকে না? তুই একবার আমার সাথে আয় তো, দেখ তোর বাবার ওষুধের জায়গায় ওষুধটা আছে কিনা। না থাকলে কাউকে পাঠিয়ে ওষুধটা আনাবো। এভাবেই রজনী রূপা দেবীর সঙ্গে ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক এমনই সময় মল্লিকা একটা অঘটন ঘটায়। সে দুটো বাক্স খোলে এবং বাক্সের ভেতরে শাড়ি, গয়না যা কিছু ছিল তা অদল বদল করে নেয়। কিছুক্ষণ পর রজনী ফিরে আসে এবং বাক্স খুলে দেখে তার মধ্যে একটি নীল রঙের শাড়ি রয়েছে। শাড়ি দেখে সে বলে, আরে বোন, নীল রং তো তোর প্রিয় রং, ওরা আমাকে নীল রঙের শাড়ি দিল কেন? তোকে কি রঙের শাড়ি দিয়েছে কই দেখি? তোকে কেন নীল রঙের শাড়ি দিয়েছে তা আমি কি করে জানবো? আমি তো সমরকে লাল রঙের শাড়ি দিতে বলেছিলাম। বিয়েতে আমার লাল রঙের শাড়ি পরার খুব শখ ছিল, তাই দেখি তো ও আমাকে লাল শাড়ি দিয়েছে কিনা। এই বলে মল্লিকা বাক্সটি খুলে ফেলে। তার মধ্যে থাকা লাল রঙের শাড়ি বের করে রজনীকে দেখায়। রজনী আর কিছু না বলেই সেজেগুজে তৈরি হয়ে নেয়। এদিকে মল্লিকাও তৈরি হয়। তারা যখন রেডি হচ্ছিল তখন রূপা দেবী ঘরের মধ্যে প্রবেশ করেন এবং তাদেরকে বলেন, কই দেখি মা, তোমরা তৈরি হয়ে নিয়েছো? খুব ভালো কথা, তোমাদেরকে খুব সুন্দর দেখাচ্ছে। এক্ষুনি তোমার শাশুড়ি মা এই ঘরে আসছে, তোমাদেরকে মণ্ডপে নিয়ে যাবেন। তোমরা একটু ভালো করে ঘুমটা দাও। ভালো পরিবারের মেয়েরা সবসময় বেশি করে ঘুমটা দিয়ে রাখে। মায়ের কথা অনুযায়ী দুই মেয়ে বেশি করে ঘুমটা দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই অপর্ণা দেবী সেখানে আসেন এবং মল্লিকা ও রজনীকে নিয়ে মণ্ডপে যান। শাড়ির রং অনুযায়ী তিনি রজনীকে সমরের মণ্ডপে বসান এবং পল্লবীকে অজিতের। মল্লিকা ছাড়া কেউই বুঝতে পারে না বিয়ের কোণে অদল বদল হয়ে গেছে। এরপর বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর দুই বোন তাদের শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়। গৃহপ্রবেশের সময় অপর্ণা দেবী দুই বৌমাকে বলেন, ওই দেখি বড় বৌমা, এবার ঘোমটাটা তোলো, তোমাকে বরণ করে নি। অপর্ণা দেবীর কথা শুনে মল্লিকা তার ঘোমটাটা তোলে। তাকে দেখে অপর্ণা দেবী, অজিত, সমর সবাই অবাক হয়ে যায় এবং অজিত বলে, মা, এ কি? এ তো সে মেয়ে না। তুমি আমাকে যার ফটো দেখিয়েছিলে সে তো অন্য। এটা তো তার বোন। তাই তো, মল্লিকা তুমি ওখানে? এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোমার জন্য নীল শাড়ি পাঠিয়েছিলাম, তুমি লাল শাড়ি পরে কেন? আমি জানি না কিভাবে এসব হয়েছে। বাক্সতে যা লেখা ছিল তাই অনুযায়ী আমি তৈরি হয়েছি। আর এখানে তো আমার অজিত বাবুর সঙ্গে বিয়ে হয়ে গেছে। এখন আর এসব বলে কি লাভ? কি লাভ মানে? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? কত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি এইভাবে রিয়াক্ট করছো যেন কিছুই ঘটেনি। আমি এ বিয়ে মানি না, আমি কিছুতেই এ বিয়ে মানবো না। এমন সময় রজনীও নিজের ঘোমটাটা খুলে ফেলে। সেও অত্যন্ত অবাক হয়ে দেখে যে তার সঙ্গে অজিতের নয়, সমরের বিয়ে হয়েছে। পরিস্থিতি দেখে অপর্ণা দেবী বলেন, বাবা সমর, তুই একটু শান্ত হ। এই পরিস্থিতিতে আমাদের কোনোই হাত নেই। যা ঘটেছে তাই ঈশ্বরের ইচ্ছা। তুই বাবা মাথা ঠান্ডা কর। রজনী মা, তুমি সমরকে নিয়ে তোমাদের রুমে যাও। মল্লিকা, অজিত, তোমরা তোমাদের ঘরে যাও। আমি চাই না এই ঘটনা আমাদের বাড়ির বাইরে যাক। ঈশ্বরের ইচ্ছায় যখন বিয়েটা হয়েই গেছে তখন তোমাদেরকে এই সম্পর্কটা মেনে নিতেই হবে। এটাই আমার শেষ কথা। অপর্ণা দেবী এভাবে কড়া গলায় তার মতামত জানিয়ে সেখান থেকে চলে যান। রজনী ও পল্লবী নিজে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে রজনী কান্নাকাটি করতে থাকে। এমন সময় সমর বলে, দেখো রজনী দেবী, আপনি এইভাবে কান্নাকাটি করবেন না। আমি এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছি না, কিন্তু আমার হাতেও আর কিছু করার নেই। মা যখন ডিসিশন শুনিয়ে দিয়েছে তখন আর কিছু করাই যাবে না। আমাদের মনের ইচ্ছা না থাকলেও আমাদের জোর জবরদস্তি করেও সম্পর্ক চালিয়ে যেতে হবে। সমর বাবু, আমি আমার জন্য কাঁদছি না। আমি তো অজিত বাবুকে চিনিও না, কোনোদিন দেখিনি। তার প্রতি আমার কোনো অনুভূতিও নেই। আমার কষ্ট হচ্ছে আপনাদের দুজনের জন্য। এখন মনে হচ্ছে আমি আপনাদের মাঝে এসে পড়েছি। নিজেকে অপরাধী মনে হচ্ছে। আরে ছি ছি, এইভাবে বলছো কেন? একটা ভুল বোঝাবুঝির জন্য এত বড় কাণ্ডটা হয়েছে, এতে কারোরই হাত নেই। আমাকে একটু সময় দিন, আমি চেষ্টা করব যাতে আপনার কোনো না অসুবিধা হয়। এদিকে মল্লিকা অজিতের ঘরে যায়। তার আসবাবপত্র, খাট বিছানা দেখে সে মনে মনে খুবই খুশি হয়। এমন সময় অজিত তাকে বলে, বিয়েটা যখন হয়েই গিয়েছে তখন কি আর করার আছে? আমার এই বিয়েতে মতামত কিছুই ছিল না। মায়ের পছন্দ, তাই জন্যই আমি হ্যাঁ করেছিলাম। মা যদি কানা করা মেয়ের সঙ্গেও আমার বিয়ে দিত তাতেও আমি কোনো আপত্তি করতাম না। যাক, ওসব কথা বাদ দাও, এখন তুমি ঘুমিয়ে পড়ো।
আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো সেরে এসে আমি ঘুমাবো। কিন্তু আজ তো আমাদের ফুলসজ্জা, আপনি এভাবে এখনো অফিসের কাজ করবেন? আমার কাছে আমার কাজটাই সবচেয়ে বেশি গুরুত্ব। আমার কাজের মধ্যে কেউ যদি আসে সেটা আমি অপছন্দ করি। এখন যাও, কথা না বাড়িয়ে গিয়ে শুয়ে পড়ো। এই বলে অজিত ঘর থেকে বেরিয়ে পড়ে। কয়েকদিন পর অফিস থেকে ফিরে সমর রজনীকে বলে, রজনী চলো আজ আমরা একটু সিনেমা দেখে আসি। তুমি যাও, তাড়াতাড়ি গিয়ে তৈরি হয়ে নাও। সিনেমা দেখে আসার সময় রেস্টুরেন্টে খেয়ে নেব। মাকে বলে দেবো রাত্রে আমাদের জন্য রান্না না করে। এরপর রজনী তৈরি হতে চলে যায়। কিছুক্ষণ পর তারা বাইকে করে বেরিয়ে পড়ে। মল্লিকা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করে। এরপর সে ফোন নিয়ে অজিতকে কল করে এবং বলে, হ্যালো অজিত, আজ আমার না বাইরে খেতে যেতে খুব ইচ্ছে করছে, তুমি একটু তাড়াতাড়ি ফিরতে পারবে? তাহলে আজ রাতের ডিনারটা আমরা বাইরেই করতাম। কি এইভাবে হুটহাট করে প্ল্যান করলে হয় নাকি? তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি। তোমার যখন ঘরে খাবার খেতে ইচ্ছে করছে না, অনলাইনে অর্ডার করে নাও না, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, অর্ডার করে নিও। এই বলে অজিত ফোন রেখে দেয়। মল্লিকার মন খারাপ হয়ে যায়, কিন্তু তার কিছু করারও ছিল না। অজিত অত্যন্ত কড়া মেজাজের মানুষ ছিল। তার ধমকের কাছে মল্লিকা সবসময় চুপ করে থাকতো। তাদের মধ্যে খুব কম কথাবার্তা হতো। এভাবেই দিন কাটতে থাকে। ধীরে ধীরে সমর এবং রজনীর মধ্যে সবকিছু ঠিকঠাক হতে শুরু করে। দেখতে দেখতে 1 বছর কেটে যায়, আর মাত্র 1 সপ্তাহ পর তাদের বিবাহ বার্ষিকী ছিল। সমর অফিস থেকে বাড়ি ফেরার পথে একটি দোকানে লাল রঙের একটি লেহেঙ্গা দেখতে পায়। সে সেখানেই তার বাইক দাঁড় করিয়ে দোকানটির মধ্যে প্রবেশ করে এবং দোকানদারকে বলে, দাদা, বলছিলাম যে এই লাল লেহেঙ্গাটা কত দাম? এই লেহেঙ্গাটা 30,000 টাকা দাম। আজকেই এনেছি, নতুন কালেকশন একদম। আসলে কয়েকদিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী, তাই আমি আমার স্ত্রীকে একটা লাল রঙের লেহেঙ্গা গিফট করতে চাই। এটা তো খুব সুন্দর, কিন্তু দামটা আমার বাজেটের বাইরে। আরে দাদা, বিবাহ বার্ষিকীর গিফট কি আবার দামাদামি করতে হয় নাকি? তাছাড়া আপনার যখন পছন্দ হয়েছে আপনি নিতেই পারেন। আপনার জন্য এটা আমি 25,000 টাকা করে দিতে পারি, থেকে আর বেশি কমাতে পারবো না। সমর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে এই লেহেঙ্গাটা কিনতে গেলে তার প্রায় 1 মাসের মাইনে চলে যাচ্ছে। কিন্তু এই লেহেঙ্গাটা দেখে রজনীর আনন্দের কথা কল্পনা করে সে সবকিছু ভুলে যায় এবং লেহেঙ্গাটা কিনে ফেলে। অন্যদিকে পল্লবী বাড়ি থেকে বেরিয়ে অজিতের অফিসে যায় এবং তার কেবিনে ঢুকে তাকে বলে, অজিত, আমি রেডি হয়ে চলে এসেছি, চলো আজকে আমরা শপিং করতে যাব। আর কয়েকদিন পর আমাদের বিবাহ বার্ষিকী। আমি চাই তুমি আমাকে আমার ফেভারিট কালারের কিছু গিফট করো, আমি তোমাকে তোমার পছন্দের জিনিস কিনে দেব। পল্লবীর কথা শুনে অজিত প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং চিৎকার করে বলে, হোয়াট দ্য হেল, আমার অনুমতি ছাড়াই তুমি অফিসে এলে কি করে? আর তুমি ভাবলে কি করে তোমার এই বস্তা বস্তা সেন্টিমেন্টের জন্য আমি আমার ইম্পর্টেন্ট কাজ ছেড়ে তোমার সঙ্গে রাস্তায় ঘুরে বেড়াবো? যাও, এক্ষুনি যাও। আর কখনো যেন তোমাকে আমি আমার অফিসে বিনা পারমিশনে ঢুকতে দেখি। এভাবেই অজিত পল্লবীকে অপমান করে তার অফিস থেকে তাড়িয়ে দেয়। লোকজনের সামনে এই অপমান পল্লবী মেনে নিতে পারে না। তার চোখ থেকে জলের ধারা গড়াতে থাকে এবং সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এদিকে রজনীকে লাল লেহেঙ্গায় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। সে রজনী ও সমরের কাছে গিয়ে সমস্ত ঘটনা বলে, কিভাবে সে ছল করে টাকার লোভে বিয়ে করেছে। সবকিছু শুনে সমর বলে, আমি ব্যাপারটা সেদিনই ধরে ফেলেছিলাম পল্লবী। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও যখন তুমি শান্ত মনে সবকিছু মেনে নিচ্ছিলে, তখন আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। যাক, যা হয় ভালোর জন্যই হয়। রজনীর মতো স্ত্রী পেয়ে আমি সত্যিই খুব খুশি। দেখলে তো বন্ধুরা, অতি লোভে কিভাবে তাঁতি নষ্ট হয়। পল্লবী লোভে পড়ে নিজের ভুলের জন্য আজ এই পর্যায়ে এসে পড়েছে। এখন তার আর কিছুই করার ছিল না। এজন্যই বলে, ভাগ্যে যতটুকু আছে আমাদেরকে সেটুকুই মেনে নিয়ে সুখে শান্তিতে কাটাতে হয়। আর আমরা আমাদের জীবনে যা পেয়েছি তার জন্য সবসময় উপরওয়ালার কাছে থ্যাঙ্কফুল থাকতে হয়।